নতুন বছরে তোমাদের স্বাগত। শুনতে কি চাবে? আজকের গল্প কুরুক্ষেত্র। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। যখনই কোনো কাজ খুব মন দিয়ে করতে যায় ব্রজকুমার, তখনই আপন মনে সে কেবল তেরে কেটে থাক আওড়াতে থাকে। এটাই তার মুদ্রাদোষ। এমন নয় যে সে একজন ডাক সাইটে তবলছি, তবলার কিছুই সে জানে না। তবু মুখে কেন যে তেরে কেটে তাক উচ্চারণ করতে থাকে তা সে নিজেও জানে না। ব্রজকুমার আসলে একজন শিক্ষানবিশ চোর। এ ব্যাপারে সে একজন বড় ওস্তাদের কাছে নাড়া বেঁধেছিল। বিশ্বনাথ রায়পাল খুবই সিদ্ধহস্ত চোর। তার কাছে নানা রকম কলা কৌশল শিখতে শুরু করেছিল। আর বছরটাক লেগে থাকলেই হতো, কিন্তু বিশে পালের বুড়ো বয়সে ভীমরতি হল। কাশীতে বিশ্বনাথ দর্শন করতে গিয়ে সে সাধু হয়ে হিমালয়ে চলে গেল, আর ফিরল না। বিদ্যেটা পুরোপুরি শেখা না হলেও ব্রজকুমার যেটুকু শিখেছে তাতে পেট চলে যায়। কিন্তু সূক্ষ্ম কৌশলগুলো না জানলে দাও মারা সম্ভব নয়। বিশে ওস্তাদ বছরে একটি কি দুটোর বেশি চুরি করতই না। ওই একটি বা দুটিই ছিল মারাত্মক ধরনের। হেসে খেলে বড়লোকি চালে 2-4 বছর কাটিয়ে দেওয়া যেত। কি নেই বিশে ওস্তাদের! জোত ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, বাক্স ভর্তি টাকা, ঘর ভর্তি ছেলে মেয়ে, মন ভর্তি আনন্দ। মাথায় টেরি, কানে আতর, পরনে মখমলের পাঞ্জাবি, ফাইন ধুতি। দুপুরে গরম ভাতে ঘি, রাতে শেষ পাতে ক্ষীর। একবেলা মাছের মুড়ো তো অন্যবেলা কচি পাঠার ঝোল। বিশে গিন্নির পা থেকে মাথা অবধি সোনার গয়না। ব্রজকুমারের আর বিশে ওস্তাদ হওয়ার ঘটে নেই। তবু বাঁচতে তো হবে। সে এবাড়ি ও বাড়ি থেকে রোজ ছিঁচকে চুরি করে পেটটা চালায়। ছুঁচো মেরে হাত গন্ধ বই তো নয়। সে হলো ওস্তাদের কনিষ্ঠ চেলা। বিশের বড় বড় চেলারাও কম যায় না। দেশে বিদেশে তারা সব ভালো ভালো শহরে জমিয়ে বসেছে, টাকা পয়সার ভাগাভাগি। ব্রজকুমার মন মরা হয়ে ঘুরে বেড়ায়। বড় বড় বাড়িতে ঢোকার এলেম তার নেই। সে এখনো সিন্দুক বা ভারী লোহার আলমারি খুলতে পারে না। এখনো হাঁচি বা কাশির ওপর তার নিয়ন্ত্রণ আসেনি। সবচেয়ে বড় কথা, সে এখনো কাজ করার সময় তেরে কেটে তাক বলার অভ্যাস ছাড়তে পারেনি। প্রায়ই তাকে কুকুরে তাড়া করে, গেরস্ত সজাগ হয়ে পড়ে, আর নানা রকম গন্ডগোল বেঁধে যায়। সনাতন কর্মকার একজন সোনার বেনে। তার বাড়িতে সোনা দানার আশায় হানা দিয়েছিল ব্রজ। জানালার গরাত ফাঁক করে ঢুকেও পড়েছিল। একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, এমন সময় সনাতন হঠাৎ ঘুম থেকে উঠে পড়ল। হাঁক মেরে বলল, এই ফটকে, খুব তবলাবাজ হয়েছিস তো। মাঝরাতে তবলার বোল আওড়াচ্ছিস? আর এক ঘর থেকে ফটকে বলে উঠল, আর তুমি গান বাজনার বোঝোটা কি বলো তো দাদা? হ্যাঁ, সোনা গালিয়ে গয়না বানাচ্ছ আর তাই নিয়েই থাকো না। কে বলল আমি গান বুঝি না? নিধুবাবু টপ্পা, কীর্তন, ভজন সবই বুঝি। তোর মতো বেয়াক্কেলে নাকি রাত বিরেতে তবলার বোল ফুটিয়ে 5 জনের ঘুমের 12টা বাজাচ্ছিস? ফটকে বলল, ইচ্ছে করে বোল তুলেছি নাকি? ঘুমোতে ঘুমোতে শুনতে পেলুম কে যেন তেরে কেটা তাক করছে, তাই ঘুম ভাঙতে কয়েকটা বোল একটু ঝালিয়ে নিচ্ছিলুম মুখে মুখে। উদ্ধার করেছিস। ঘর ভর্তি সোনাদানা নিয়ে এমনিতেই আমার ঘুম হয় না। যাও বা একটু তন্দ্রা এসেছিল, দিলি তার পিন্ডি চটকে। যাই,
নন্দীবাবুর মেয়ের নেকলেসটা রাত জেগে শেষ করে ফেলি। ব্রজকুমার তাড়াতাড়ি গড়াদের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল। একখানা অ্যালুমিনিয়ামের বাটি মাত্র জুটেছিল। একদিন গণেশ সাঁতরার বাড়িতে ঢুকে পড়েছিল ব্রজকুমার। ঢুকতেই ভারী বিপদ। যে ঘরখানায় ঢুকেছিল সেখানে গণেশ সাঁতরার 90 বছর বয়সী পিসিমা থাকেন। বায়ু চড়া বলে বোধহয় ঘুমের বালাই নেই। দরজা ফাঁক করে আঙুল ঢুকিয়ে কায়দা করে ছিটকিনি খুলে ভেতরে পা দিতেই একেবারে মুখোমুখি। পিসিমা একগাল হেসে বললেন, এলি দাদা আয়, সেই সন্ধে থেকে হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি। রাতের তেলটা তুই ছাড়া আর কে মালিশ করবে বল? ওদের সব কড়া পড়া হাত, তোর হাত দুটি যেন মখমলের মতো। তখন থেকে ডাক খোঁজ করছি। শুনলুম নাকি পটলডাঙ্গা গেছিস, ফিরতে রাত হবে। তা রাত বেশি হয়নি বোধ হয়। আয় দাদা, একটু মালিশ করে দিয়ে যা গোপাল আমার। নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে ব্রজকুমারকে সে কাজও করতে হয়েছিল। বুড়ি চোখে মোটে দেখতে পায় না, তাই রক্ষে সব কথায় কেবল হুঁ দিয়ে গিয়েছিল সে। বেরোনোর সময় একখানা পেতলের ঘটি আর একখানা হ্যারিকেন সঙ্গে নিতে পেরেছিল সে। মনটা খুব বিগড়ে আছে। বড় না হোক, ছোটখাটো একটা দাও না মারলেই নয়। বিষে ওস্তাদের চেলা বলে নিজের পরিচয় দিতে লজ্জা করে তার। আজও নিশুত রাতে বেরিয়েছে ব্রজকুমার। মনের মতো একখানা বাড়ি খুঁজছে। কোনো বাড়ি তেমন পছন্দ হচ্ছে না। ঘন ঘন মাথা নাড়ছে আর তেরে কেটে তাক করে যাচ্ছে। হঠাৎ থমকে দাঁড়ালো সে। আরে, এ বাড়িটা তো কখনো নজরে পড়েনি তার। রোজই এসব পথ দিয়ে যাতায়াত, তবু পড়েনি। ভারী লজ্জা হলো ব্রজর। বিষে ওস্তাদ কি আর সাধে বলেছিল, ওরে চোখ চাই চোখ? কথাটা অতি খাঁটি। তেমন চোখ থাকলে কি আর এতকাল বাড়িটা চোখ এড়িয়ে যেত তার? রায়চৌধুরীদের আমবাগানের পশ্চিমে একটু আবডালে চমৎকার ছোটখাটো একটি প্রাসাদ বললেই হয়। ব্রজকুমার বাড়িটা ঘুরে একটু জরিপ করে নিল। জানালা দরজা খুবই মজবুত। গোটা 2 জানালা খোলা ছিল, বেশ পোক্ত, শিক দেওয়া। ব্রজ খুব বেছে বুছে একখানা জানালা পছন্দ করে ফেলল। তারপর 4 দেওয়া যন্ত্র বের করে অনেক মেহনতে 2খানা শিক বাঁকিয়ে ভেতরে ঢোকার ফোকর করে নিল। একটু জিরিয়ে ওস্তাদ আর মা কালীর উদ্দেশ্যে 2টো পেন্নাম ঠুকে ঢুকে পড়ল ঘরে। অন্ধকারটা চোখে একটু সইয়ে নিয়ে সে চারদিকটা যা দেখল তা কহতব্য নয়। মেলাই জিনিস। ঘরে অন্তত 10খানা লোহার আলমারি, সিন্দুক আছে, কাঠের বাক্স টাক্সও আছে। পরের ঘরটা আরো সরেস। দেওয়াল আলমারিতে কাঁচের আড়ালে রূপোর বাসন। আরো ঘুরে ফিরে দেখতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। যা পাওয়া যাচ্ছে তাও কম নয়। সে খন্তা বের করে কাঁচ কাটতে লেগে গেল। হঠাৎ কানের কাছে কে যেন চাপা গলায় বলে উঠল, তুই কে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ব্রজকুমারের। তোতলাতে তোতলাতে বলল, আগে ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল হয়ে গেছে? মজার আর জায়গা পাসনি? তুই চোর, বিষের চালা। জি আজ্ঞে। আমাকে চিনিস? আমি হলাম গুলে ওস্তাদের 1 নম্বর চেলা, গোবিন্দ। বিষের মতো এলেবেলে লোকের কাছে চুরি শিখিনি। তুই চুরির জানিস কি রে, হতচ্ছাড়া গবেট? এ কথায় ব্রজকুমারের রাগ হলো।
হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, রাগের চোটে তা ফের গরম হলো। সে বেশ তেজালো গলায় বলল, বিশ্বনাথ রায়পালের কাছে গুলে ওস্তাদ, হাসালে দাদা। হে যেন সমুদ্রের পাশে গোষ্পদ। কে গোষ্পদ রে গবেট? বলেই গোবিন্দ টকাশ করে একটা গাঁটটা মারল ব্রজর মাথায়। বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। বিষে আবার ওস্তাদ হলো কবে? ব্রজকুমার মাথায় হাত বুলিয়ে নিয়ে ফুঁসে উঠে বলল, গুলে আবার চুরির জানেটা কি? বিষের হাত ধোয়া জল সে নয়। তবে রে, বলে গোবিন্দ জাপটে ধরল ব্রজকে। ব্রজ কম যায় না, বলল, দেখাচ্ছি মজা। দেখতে না দেখতে দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। কিল, ঘুষি, চর, ঝনঝন করে কাঁচ ভেঙে পড়লো, চেয়ার টেবিল পড়তে লাগলো উল্টে। এ যে পরের বাড়ি গেরস্ত উঠে পড়তে পারে, এসব কথা কেউ খেয়াল করল না। ভাঙা কাঁচে দুজনের হাত পা কেটে কুটে একসা। একখানা ঝাড়বাতি অবধি খসে শতখান হলো। ঘুষোঘুষি ছেড়ে দুজনে দুজনকে কুস্তির পেঁচে কাহিল করার চেষ্টা করতে লাগলো। তাতে কুমড়ো গড়াগড়ি হলো অনেকক্ষণ। শেষমেশ লড়াই থামলো বলে, কিন্তু দুজনের তখন আর উঠে বসবার ক্ষমতা নেই। গাঁটে গাঁটে যন্ত্রণা, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত। দুজনে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে, আধমরা অবস্থা। ওদিকে আকাশ ফর্সা হলো। জানালা দিয়ে সকালে রাঙা রোদ এসে পড়ল ঘরে। এমন সময় একটা জাম্বুবানের মতন লোক এসে ঘরের দরজায় দাঁড়িয়ে পেল্লায় একখানা হাই তুলে তাদের দিকে চেয়ে বলল, তোরা চোর নাকি? ব্রজ আর গোবিন্দ দুজনে ফ্যাঁস ফ্যাঁস করে বলল, আর হবে না। লোকটা আড়মোড়া ভেঙে রাজ্যের আলিশিয়ার বিরক্তি প্রকাশ করে বলল, ছ্যা। মাটিতে পড়ে থাকা কাহিল দুই চোর জুলজুল করে চেয়ে রইল। লোকটা মাথা নেড়ে বলল, তোদের হবে না, ওদেরও হয়নি কি না? কাদের কথা বলছেন আজ্ঞে? বিষে আর গুলে শেখাচ্ছিলুম, মাঝপথেই হঠাৎ শেখা ছেড়ে কাজে নেমে গেল। তোদের দেখেই বুঝেছি তোরা তোদের ওস্তাদের মতোই অপদার্থ। দুজনেই ওস্তাদের নিন্দায় গরম হয়ে উঠল। উঠে দাঁড়ানোর চেষ্টাও করলো একটু, পারল না। লোকটা তাচ্ছিল্যের চোখে চেয়ে বলল, আমার নাম কালু সারেং। নামটা চেনা ঠেকছে? কালু সারেংয়ের নাম কে না জানে? তবু ব্রজ বলল, তিনি প্রাতঃস্মরণীয় ব্যক্তি, কিন্তু তিনি তো গত হয়েছেন। গত হয়েছেন বলে লোকটা মুখ ভেঙচে বলল, গত হলেই কি সুবিধা হলো তোদের? চুরি ছেড়ে অন্য লাইন ধর, সারা রাত তোদের যা কীর্তি দেখলাম। বলেই লোকটা হঠাৎ মিলিয়ে গেল যেন, আর বাড়িটা হয়ে গেল বেবাক ফাঁকা পোড়ো একখানা বাড়ি। দুই চোর পড়ি কি মরি করে উঠে দৌড়তে লাগলো। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।